নতুন নির্বাচন কমিশন গঠনে বিকেলে শুরু রাষ্ট্রপতির সংলাপ। জাতিসংঘে বিশ্বাসঘাতকতা মন্তব্য বিএনপির। অতীতেও নানা কৌশলের পর অংশ নিয়েছে দলটি, বলছে আওয়ামী লীগ। নৌবাহিনীকে যুগোপযোগী ও শক্তিশালী করতে কাজ করছে সরকার। রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। দেশে 50 বছরেও হয়নি নির্বাচন কমিশন গঠনের আইন। নতুন ইসি গঠনের লক্ষ্যে কিছুক্ষণ পর রাজনৈতিক সংলাপে বসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তবে বিএনপি বলছে সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন নিরপেক্ষ হতে পারে না, আর তাই এই সংলাপে অংশ নেবে না তারা। আর সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পরামর্শ দেবে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। আস্থার সংকট কাটাতে কমিশন গঠনে সংবিধানের আলোকে আইন প্রণয়নের পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন। কিন্তু গত 50 বছরেও হয়নি নির্বাচন কমিশন গঠনের সেই আইন। আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ। তাই নতুন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি। সোমবার প্রথম দিন সংলাপে অংশ নেবে জাতীয় পার্টি। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পরামর্শ দিবে দলটি। বসে আলোচনা করে এটা সঠিক একটা আইনে পরিণত করা উচিত, যে এই আইনেই হবে, অর্থাৎ নির্বাচন কমিশন কারা হবে। বাংলাদেশে অনেক সংস্থাই রয়েছে যেগুলোর আইন থাকা উচিত। আর সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না দাবি করে সংলাপে অংশ না নেওয়ার কথা বলছে বিএনপি। যারা সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, যারা অবাধ নিরপেক্ষ নির্বাচন বিশ্বাস করে না, তারা সংলাপের মধ্যে দিয়ে একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবে, এটা কেউ বিশ্বাস করে না। তো সেই সংলাপে গিয়ে কি লাভ? আর কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট কাটাতে স্থায়ী আইন প্রণয়নের পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে এই আইন যদি তৈরি হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি স্বচ্ছতার জায়গা এবং নির্বাচনকে কেন্দ্র করে যে অস্বচ্ছতার জায়গা গত দুটো নির্বাচনে তৈরি হয়েছে, সেগুলো আমার কাছে মনে হয় অনেকাংশে কমে যাবে। জাতীয় সংসদ রয়েছে, সেই সংসদেও যদি আলোচনা করা হয় বা এই বিষয়ে একটা বিল আনা হয়, একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা আইন করা যেতে পারে। এ পর্যন্ত গঠিত 12টি নির্বাচন কমিশনের মধ্যে গত 2টি নির্বাচন কমিশন রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে গঠন করেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন রিপোর্টার দেবাশিস রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, এসা আপনি জানেন যে নির্বাচন কমিশন অর্থাৎ নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি আজ বিকেল থেকে শুরু হতে যাচ্ছে। আর 1 ঘন্টা পরেই সেই আনুষ্ঠানিকতা বঙ্গভবনে শুরু হবে। অর্থাৎ এই নতুন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক এই বিষয়টি সুরাহা হওয়ার জন্য রাষ্ট্রপতির দপ্তর থেকেই যে আলোচনার প্রক্রিয়া বা আলোচনার যে আনুষ্ঠানিকতা গত 2 নির্বাচন কমিশন গঠনের সময় হয়েছিল, সেটিরই ধারাবাহিকতায় আজও কিন্তু বঙ্গভবনে এই আয়োজনটি হয়েছে। বঙ্গভবনের এই আয়োজনে প্রথম দিনের আলোচনায় এই সংলাপে অংশ নিতে আর অল্প কিছুক্ষণ পরেই এই বঙ্গভবনে এসে উপস্থিত হবেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল। তারা এরই মধ্যে প্রস্তুত হয়েছেন এখানে আসার জন্য এবং আমরা যতটুকু জেনেছি জাতীয় পার্টির সূত্রে তারা কাকরাইলের যে কার্যালয়টি রয়েছে, সেই কাকরাইলের কার্যালয়টি থেকে এখানে রওনা হবেন। আর অল্প কিছুক্ষণ পর হয়তোবা তারা সেই কাকরাইলের যে তাদের কার্যালয় রয়েছে জাতীয় পার্টির, সেই জাতীয় পার্টির কার্যালয় থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন, এমনটি কিন্তু আমাদের সূত্রগুলো নিশ্চিত করেছে। এখন পর্যন্ত বঙ্গভবনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমরা বলতে পারি যে 4টা নাগাদ এখানে বৈঠকটি শুরু হবার কথা রয়েছে। নিবন্ধিত বাংলাদেশে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল 39টি হলেও সবগুলি দলের সঙ্গেই আসলে বঙ্গভবনের আলোচনার যে রীতি,
সেটি হয়তো বা এবারেও অনুসরণ করা হবে এবং এখন পর্যন্ত দুটি দলের সংলাপের সময়সূচি নির্ধারিত হয়েছে। বঙ্গভবন সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে যে আজ বিকেল 4টায় জাতীয় পার্টির মাধ্যমে যে নতুন নির্বাচন কমিশন গঠনে যে সংলাপ অর্থাৎ রাজনৈতিক সংলাপ, সেই রাজনৈতিক সংলাপে প্রথম দিন জাতীয় পার্টি অংশ নিচ্ছে এবং এর একদিন পরে অর্থাৎ 22 ডিসেম্বর বুধবার এখানে 14 দলের যে শরিক দল অর্থাৎ আওয়ামী লীগের শরিক, সেই শরিক দলের পক্ষ থেকে জাসদকে ডাকা হয়েছে 22 তারিখের যে সংলাপ সেটিতে। যদিও বঙ্গভবনের যে চিঠি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে সেই চিঠিতে কিন্তু নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে মতবিনিময়ের কথা উল্লেখ করা হয়েছে, যেটি গণমাধ্যমে এবং রাজনৈতিক পরিসরে কিন্তু আলোচনা হচ্ছে সংলাপ হিসেবে। এবং এখন পর্যন্ত যে এখানকার আনুষ্ঠানিকতা সেটি অনুযায়ী বলা চলে যে নতুন নির্বাচন কমিশন গঠনে এখন পর্যন্ত বাংলাদেশে যেহেতু কোনো আইন বিদ্যমান নেই, তাই বিগত যে নির্বাচন কমিশনগুলো গঠিত হয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করে এবারেও কিন্তু সার্চ কমিটি গঠন করা হবে এবং তার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে নির্বাচন কমিশন গঠন নিয়ে যে আলোচনার প্রক্রিয়া সেটি শুরু হতে যাচ্ছে আজ এবং সেটি চলবে। তবে বঙ্গভবন সূত্র এটি নিশ্চিত করেছে আমাদেরকে যে অন্যান্যবার এই পুরো আলোচনাটি বা মাসখানেক ধরে চললেও এবারে কিন্তু আসলে সেটি আরও সংক্ষেপিত হতে পারে এবং একই সঙ্গে প্রথম দিকে অর্থাৎ প্রথম দিন হিসেবে আজ একটি দল আলোচনায় অংশ নিলেও এরপরে কিন্তু একই দিনে একাধিক বা দুইয়ের অধিক দলও কিন্তু অংশগ্রহণ করতে পারে, এমনটি কিন্তু বঙ্গভবন সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। এখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত হলে আমরা আবারও আপনাদের সঙ্গে সংযুক্ত হবে এবং জানিয়ে দেব বঙ্গভবন থেকে সবশেষ তথ্য। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন বঙ্গভবনের সামনে থেকে সহকর্মী দেবাশিস রায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, নৌবাহিনীকে যুগোপযোগী ও শক্তিশালী করতে নানামুখী কাজ চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধুর অনুকরণে রাখা প্রতীকীতে কুচকাওয়াজের মাধ্যমে আরোহণ করছেন কমিশন পাওয়া 44 জন নৌ অফিসার। এই অর্জনে তাদের পেরিয়ে আসতে হয়েছে কঠোর প্রশিক্ষণ। আর বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নবীন নৌ কর্মকর্তাদের কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। তিনি একটা বিষয় অনুধাবন করেছিলেন যে বাংলাদেশের যে বিশাল সমুদ্র অঞ্চল, সেই অঞ্চলকে রক্ষা করা, তার সার্বভৌমত্ব রক্ষা করা এবং সেখানে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে যাতে করে এই সমুদ্র সম্পদ আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যবহার করতে সক্ষম হই। প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমা জয়ের পর বিশাল সেই সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। তাই নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দিয়েছেন আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নও সমানভাবে কাজ করার আহ্বান জানান নৌ সদস্যদের। বাংলাদেশ নৌবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ এবং পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ সকল ক্ষেত্রে তাদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও অত্যন্ত উজ্জ্বল হয়েছে। কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আয়োজনে যুক্ত হল নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল নেভাল একাডেমিতে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন। সততা, দেশপ্রেম এবং আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে সেনা ও বিমান সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নৌ সদস্যদের কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামীতে নৌবাহিনী যুদ্ধ জাহাজ তৈরি করবে এবং বঙ্গোপসাগরের অতন্ত্র প্রহরী হবে এই নৌ সদস্যরা। বাংলাদেশ নেভাল একাডেমি থেকে কমল দে, সময় সংবাদ।
বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কূটনৈতিক সাফল্যের কারণেই মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ সমুদ্র সীমা নির্ধারণ করতে সক্ষম হয়েছে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশি বিদেশি 2 কূটনীতিককে প্রথমবারের মতো বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স পদক দেয়া হয়। আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মেহেদিকে এ পদকে ভূষিত করা হয়। অন্যদিকে দেশি কূটনীতিকদের মধ্যে সমুদ্র সীমা নির্ধারণ ও জরিপ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খোরশেদ আলমকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা বিমুগ্ধ বিস্ময় নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আমরা আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এই নীতি অনুসরণ করে যাচ্ছি। জাতির পিতা 1974 সালে যে মেরিটাইম বাউন্ডারি নিয়ে আইন করে যান এবং মিয়ানমারের সাথে আলোচনা করে এই সমুদ্র সীমা ব্যাপারে কিছু সিদ্ধান্ত দিয়ে যান। আমাদের দুর্ভাগ্য 1975 সালে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর যে সরকারগুলো এসেছিল, যেমন জেনারেল জিয়া, জেনারেল এরশাদ বা খালেদা জিয়া, তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসে তখনই আমরা এই সমুদ্র সীমা কীভাবে বাস্তবায়ন করতে পারি তার ব্যবস্থা নিই। আমাদের সরকার আমলেই আমরা ভারত ও মিয়ানমারের সাথে বন্ধুত্ব রেখেও আমরা আমাদের এই মেরিটাইম বাউন্ডারির সমস্যা সমাধান করেছি। কাজে এটা আমাদের একটা কূটনৈতিক সাফল্য। আসলে আমার জন্য বই বা আমার জন্মদিন বা আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই, আমি কোনো কিছুই চাই না। আর আমার জন্য কিছু করা হোক সেটাও আমার কাছে কামনা না, কারণ আমি জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়েই কাজ করেছি। সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে সিআরআই আয়োজিত জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021 অনুষ্ঠান চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। খুবই আশাবাদী হতে পারি, আমাদের মফিদুল হক স্যার বললেন, আমিও কিন্তু খুব আশাবাদ ব্যক্ত করছি এবং আমি নিজে অনুপ্রাণিত হয়েছি যে এই আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো করেছেন এবং আপনারা গ্রাসরুটসে যে কাজগুলো করছেন সেগুলো নিজে যেরকম দেখেছি এবং আমি আমার চলচ্চিত্রের মাধ্যমে আরও মানুষের সামনে এটি ছড়িয়ে দিব, এই গল্পগুলি ছড়িয়ে দিব। সেই আমরা পুরস্কার বিজয়ীদের নামটা তাড়াতাড়ি শুনতে চাই, কারণ সবাই আর আমাদের নমিনেদের ভিডিও আমরা মনে হয় দেখে ফেলেছি। খুব গুরু দায়িত্ব, ভয় করছে আমার নিজেরই, এতগুলো উদ্যোক্তার মাঝখান থেকে পুরস্কার ঘোষণা করব। তাহলে ইয়াং বাংলার 4 জন আলোকবর্তিকাকে আমরা ডেকে নেব। তার মধ্যে প্রথমেই হচ্ছেন, আমরা জানি কিন্তু এখানে যারা আছেন সকলেই আমরা সকল উদ্যোক্তা সমান, এখানে আমরা কয়েকজনকে ডেকে নিচ্ছি। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, অমল ফাউন্ডেশন, দিনের আলো হিজরা উন্নয়ন মহিলা সংস্থা, আসমানি যুব নারী ফাউন্ডেশন, সকলকে মঞ্চে আহ্বান করছি। এখন আমি ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন DYDF এর প্রতিনিধি অমিয় প্রাপন চক্রবর্তী অর্ককে স্টেজে এসে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আরেকটু সামনে, আরেকটু সামনে, একটু সামনে। আমি অমিয় প্রাপন চক্রবর্তী অর্কর কাছ থেকে একটু সংক্ষিপ্ত অনুভূতি জানতে চাই এই অর্জনের। প্রথমেই অনেক অভিনন্দন সবাইকে যারা এখানে আবেদন করেছেন এবং এখানে যারা সম্মানিত অতিথি। আমি যখন ক্লাস 7-এ পড়ি 2000 সালে, তখন থেকে এই সংগঠনটা শুরু করেছিলাম এবং বিগত 21 বছর বাংলাদেশে কাজ করছি। এবং আপনারা জানেন যে ধ্রুবতারা প্রায় সারা বাংলাদেশেই কাজ করে সুবিধাবঞ্চিত তরুণদের নিয়ে। এবং আমি সবসময় একটা কথা বলি যে ভালো কাজ কখনো হারে না, ভালো কাজে অনেক কষ্ট হয় কিন্তু ভালো কাজ হারে না। আজকে আসলে এই জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড আমাদের জন্য একটা স্বীকৃতি
এর আগেও আমরা জাতীয় পুরস্কার পেয়েছিলাম এবং আমি ধন্যবাদ জানাই সিআরআই এবং ইয়ং বাংলাকে যে আমাদের মতো যারা কষ্ট করে কাজ করছে বিভিন্ন এলাকায় তাদেরকে এক মঞ্চে আনার জন্য। আশা করি এই সহযোগিতা অব্যাহত থাকবে। জয় বাংলা। ধন্যবাদ অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক। এরপর আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমুল ফাউন্ডেশনের সাভারে সিআরআই আয়োজিত জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021 অনুষ্ঠান চলছে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।